সমর্থকরা তাকে রাশিয়ার নেলসন ম্যান্ডেলা হিসেবে অভিহিত করতেন। তাদের আশা ছিল দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা যেমন ২৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন, এরপর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, তেমনি তিনিও এক সময় জেল থেকে মুক্তি পাবেন এবং রাশিয়ার ক্ষমতায় তুমুল জনপ্রিয়তা নিয়ে আসীন হবেন। বলছি অ্যালেক্সেই আনাতোলোভিচ নাভালনির কথা, যার রাজনৈতিক শক্তিতে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার বিপদে পড়েছেন। সেজন্য এই নাভালনিকে নিয়ে বেশ কয়েকবার কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে পুতিনকে। যে সিদ্ধান্তগুলোর মধ্যে নাভালনিকে হত্যার সিদ্ধান্ত রয়েছে বলে মনে করে পশ্চিমারা, এবং বহু চেষ্টার পরে পুতিন সরিয়ে দিয়েছেন তার এই পথের কাঁটা। তার শত্রু নাভালনিকে নির্মমভাবে হত্যা করতে সমর্থ হয়েছে রাশিয়ার পুতিন সরকার। বিশ্বময় পুতিন বিরোধীরা তাই মনে করেন। নাভালনির মৃত্যুর ঘটনাকে গত ১০০ বছরে রাশিয়ার ভেতর সবচাইতে ন্যক্কারজনক রাজনৈতিক হত্যা বলছেন কেউ কেউ। কিভাবে রাশিয়া এই রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় পতিত হলো, কেন নিজের এমন পরিণতি জানা সত্ত্বেও নাভালনি নিজ দেশে ফিরে আসলেন, চলুন শুরু থেকে শুরু করা যাক। Alexei Navalny is the leader of the opposition in Russia. Алексей Навальный мог бы сейчас, прямо сегодня, сидеть на этом месте. The symbol of Russian oppression. I miss him every single day. Alexei Navalny was one of the most important opposition figures in Russia and probably the greatest critic of Vladimir Putin. On Friday, Russia announced the death of Alexei Navalny. অ্যালেক্সেই আনাতোলোভিচ নাভালনি ১৯৭৬ সালের ৪ জুন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের মস্কো প্রদেশের ওদিন্তো-সোভস্কি জেলার বুতিন গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আনাতোলি নাভালনি এবং মা লুদমিলা নাভালনায়া মস্কো থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত কালুগা প্রদেশের অন্তর্গত ওয়াবিনাস্কো শহরে নাভালনি বড় হয়েছেন। নাভালনি মস্কোয় অবস্থিত রুশ গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে লেখাপড়া করেন এবং ১৯৯৮ সালে সেখান থেকে অনার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত ইয়েল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য একটি বৃত্তি লাভ করেন এবং সেখান থেকে একটি নন ডিগ্রি ফেলোশিপ অর্জন করেন। পরবর্তীতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী নেতা, আইনজীবী এবং দুর্নীতি বিরোধী কর্মী হিসেবে রাশিয়ায় পরিচিত হয়ে ওঠেন। Putin thought it would be safe for him just let me out after 48 hours. রাজনীতিতে তার পথ চলা শুরু ২০০০ সাল থেকে। তিনি সেই সময় জাতীয়তাবাদী আদর্শের রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি কট্টর জাতীয়তাবাদী হিসেবেও পরিচিত ছিলেন। ওই সময় জাতীয়তাবাদী সমাবেশগুলোতে তিনি অংশ নিতেন। এসব সমাবেশ থেকে অভিবাসনের উপর বিধিনিষেধ আরোপের দাবি জানাতেন ও সমালোচনা করতেন। তিনি এতটাই জাতীয়তাবাদী ছিলেন যে ২০০৭ সালে তাকে বিরোধী দল লিবারেল ইয়াবলোকো থেকে বহিষ্কার করা হয়। তবে পরবর্তীতে ২০০৯ সালে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং সেই সময় থেকেই পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার বিভিন্ন অসঙ্গতি ব্লগ ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে তুলে ধরতে থাকেন। এমনকি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষদের দুর্নীতির তথ্য ফাঁস করতে ড্রোন সহ অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেন তিনি। এভাবে নাভালনির ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ৬ মিলিয়নের বেশি হয়ে যায়। ২০১১ সালের একটি রেডিও সাক্ষাৎকারে তিনি রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়াকে চোর ও চোরদের দল বলেছিলেন এবং পুতিনকে মাফিয়ার সর্দার, যা রাশিয়ার সেই সময়ে একটি জনপ্রিয় স্লোগানে পরিণত হয়। সে বছরই রাশিয়ার সংসদীয় নির্বাচনে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ভোট কারচুপি করেছে বলে প্রতিবাদ করার পর তাকে ২০১১ সালে ১৫ দিনের জন্য গ্রেফতার করা হয়। সেখান থেকে নাভালনির মামলা ও জেলের চক্র শুরু। ১ বছর পরে ২০১৩ সালে নাভালনি অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডিত হন। তবুও সে বছর তিনি মেয়র নির্বাচন করেন এবং সে নির্বাচনে মাত্র ২৭% ভোট পেয়ে হেরে যান। নাভালনি ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি চেয়েছিলেন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে লড়বেন,
কিন্তু রাশিয়ার নির্বাচন কমিশন তার পূর্বের ফৌজদারি অপরাধের কারণে তাকে নির্বাচনে নিষিদ্ধ করেন এবং রাশিয়ার সুপ্রিম কোর্ট নির্বাচনে লড়াই করার আবেদন প্রত্যাখ্যান করেন। নাভালনি তখন এর প্রতিবাদে বলেছিলেন এই রায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, কেননা পুতিন নির্বাচনে যোগ্য প্রার্থীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পান। এরপর 2019 সালের জুলাই মাসে অনুমোদন না থাকার পরও নাভালনি একটি বিক্ষোভে অংশ নেন। এবার তাকে গ্রেপ্তারের পরে সাইবেরিয়ার কারাগারে পাঠানো হয়। সেই কারাগারে 6 মাসের মাথায় 2020 সালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসায় জানা যায় সাইবেরিয়ার কারাগারে নাভালনিকে নোভিচোক নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি 1 মাস মৃত্যুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে তিনি কি দমে গিয়েছিলেন? জি না, তিনি শুরু করেছিলেন একদমই নতুন উদ্যমে। দ্বিগুণ শক্তিতে দাঁড়িয়েছিলেন পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে। তিনি সুস্থ হবার সঙ্গে সঙ্গে রাশিয়ার ইতিহাসের সবচাইতে বড় দুর্নীতির খবর ফাঁস করেন, যা পুতিনের প্রাসাদ ডকুমেন্টারি বলে পরিচিত। এখনও ইউটিউবে পাওয়া যায় ডকুমেন্টারিটি। পাশাপাশি তাকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার ষড়যন্ত্র তিনি ফাঁস করে দেন এবং এই সকল অ্যাক্টিভিজম তিনি নাভালনি নামের একটি বাস্তব ডকুমেন্টারিতে দেখিয়ে গিয়েছেন, যেটি 2022 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় এবং একই বছরে ডকুমেন্টারি ক্যাটাগরিতে নাভালনি অস্কার জয়লাভ করে। His team filmed Alexei Navalny while he was in hiding from the Russian government at a remote location. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যখন নাভালনির ডকুমেন্টারিটি অস্কার পুরস্কারটি গ্রহণ করেছিল, সেই সময় তিনি পুতিন সরকারের ষড়যন্ত্রের অভিযোগে সাইবেরিয়ার একটি দুর্গম কারাগারে বন্দী। কেননা 2020 সালে বিষ প্রয়োগের জন্য জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার পর তিনি সেখানে 9 মাস থাকেন। এরপর 2021 সালে তিনি নিজের মাটি, নিজের দেশ রাশিয়ায় ফিরে আসেন। তার উপরে আবারও পুতিন সরকারের অত্যাচার নেমে আসবে জেনেও, তার জীবনের সকল ঝুঁকির সম্ভাবনার কথা জেনেও তিনি নিজ দেশ রাশিয়ায় ফিরে যান। এয়ারপোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুতিন সরকার তাকে গ্রেপ্তার করে সাইবেরিয়ার সেই দুর্গম কারাগারে বন্দী করে। কারণ হিসেবে জানায় তিনি জার্মানিতে চিকিৎসা নেওয়ার সময়ে কারাগারে 2 বার হাজিরা দিতে পারেননি, তাই তাকে আরও 4 বছর কারাগারে থাকতে হবে। সেখানে 3 বছর বন্দী থাকার পরে 2024 সালের 16 ফেব্রুয়ারি শুক্রবার জানা যায় সেই ভয়ানক খবরটি। রাশিয়ার সবচেয়ে আলোচিত পুতিন বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি মাত্র 47 বছর বয়সে কারাগারে মৃত্যুবরণ করেছেন। এর 9 দিন আগেই 7 ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন কারাগারে তার উপরে নির্যাতন করা হচ্ছে। কারাগারে এমন মৃত্যুকে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং নাভালনির পরিবার হত্যা বলে উল্লেখ করেছেন। তারা অভিযোগ করেছেন পুতিন তার প্রধান সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে হত্যা করেছে। ফলস্বরূপ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে আরও 500টি নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে, যা রাশিয়ার অর্থনীতিকে বিশাল হুমকিতে ফেলে দেবে। এই ছিল 21 শতাব্দীর প্রথম রাজনৈতিক হত্যার শিকার হওয়া ব্যক্তিটির সাহসী আখ্যান। অন্যায়ের বিরুদ্ধে ক্ষয়ে যেতে যেতে কীভাবে লড়াই করতে হয় তার সঠিক প্রতিশব্দ নাভালনি। রাশিয়ার রাজনীতিতে উল্কার মতো যার প্রবেশ এবং প্রদীপের মতো নিভে যাওয়া একজন সাহসী রাজনৈতিক নেতা ছিলেন অ্যালেক্সেই নাভালনি। The Kremlin hates Navalny so much. Добрых людей, поэтому бездействовать не надо.